গ্রীষ্মের সেই স্মরণীয় দিনটা পেরিয়ে মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে। শ্যামা সত্যিই হারিয়ে গিয়েছিল সেদিন মায়ের ঘরে প্রবেশের পর। হুট করে এসেছিল মেয়েটার তার জীবনে, কোনো আগাম সংকেত ছাড়াই তার দুনিয়াটাকে বিশৃঙ্খল করে দিয়ে ফের চলে গেছে তার দুনিয়ায়। নিশ্চয়ই অনেক সুখে আছে সে এই মুহূর্তে। তার কথা হয়তো ভাবার অবকাশ নেই শ্যামার সেই সুখের রাজ্যে। তার কাছে তো তার অরণ্য আছে, তার ভালো না থাকার কোনো কারণ থাকতে পারে না। সুখ নেই শুধু তার জীবনে, কারণ তার জীবনের সুখ পাখি হয়ে সেই কাঙ্ক্ষিত রমণীটির আগমন এখনও ঘটেনি। শ্যামার আগমন ছিল ক্ষণিকের, কিন্তু তার ক্ষণিকের সেই আগমনে অরণ্যের জীবনে অনেক কিছুই বদলে দিয়ে গেছে সেই রমণী। মাঝে মাঝে ভালো লাগে তার। যাক, অন্তত মায়ের সাথে মনোমালিন্য শেষ হয়েছে। ভিন্ন জগতের অরণ্যের পরিণতি থেকে রেহাই পেয়েছে। নিজের আশেপাশের ভুল মানুষগুলোকে চিনতে পেরেছে। পেয়েছে একটা সুযোগ, দ্বিতীয় সুযোগ, নিজের ভুলগুলো শুধরে নেওয়ার। আর সে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টাও করেছে ভুলগুলো শুধরে নেওয়ার। প্রথম যখন অরণ্যের স্মৃতিগুলো সে অনুভব করছিল, তখন আতঙ্কগ্রস্ত হয়ে মাকে সর্বপ্রথম বলেছিল সেই রাতে, চলো মা, সব ছেড়ে তুমি আর আমি দূরে কোথাও চলে যাই। এই জায়গা তো তোমাকে কষ্ট আর অপমান ছাড়া কিছুই দেয়নি। আর আমার ধ্বংস ও দুর্ভাগ্য এই জমিদার বাড়িকে ঘিরে। চলো, আমরা এই কলুষিত জায়গা ছেড়ে দূরে কোথাও চলে যাই, যেখানে কেউ আমাদের চিনে না। মা ছেলে মিলে কোনো মতে শান্তিতে কাটিয়ে দেওয়া যাবে বাকি জীবনটা। চাইলে তোমাকে আমি ভ্রমণে নিয়ে যাব। তোমার এখানে দম বন্ধ লাগে তাই না? চলো, এই শেকল ভেঙে পালিয়ে যাই। মা কিছুক্ষণ পুলকিত নয়নে চেয়েছিলেন তার পানে, তারপর দীর্ঘশ্বাস ফেলে হাস্যোজ্জ্বল অভিব্যক্তি নিয়ে বলেছিলেন, সেটা আর হয় না খোকা। দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়ার শিক্ষা আমি কখনো তোমাকে দিইনি। এই গ্রামে অনেক হতাশা অরণ্য। মানুষ এখানে প্রাণ খুলে হাসে না, পেট ভরে খেতে পায় না। পাঠশালা এখনও বড়লোকি ব্যাপার হিসেবে ধরা হয়। খেলার বয়সে খেলনা ফেলে বাচ্চাদের লাঙ্গল তুলতে হয় হাতে। এই হতাশা দেখে আমি মরতে চাই না অন্তত। এই গ্রামের দায়িত্ব জমিদার হিসেবে তুমি নিয়েছ, এবার এই হতাশা দূর করার দায়িত্বটাও নাও। নিজের বিচক্ষণতা কাজে লাগিয়ে মানুষের জীবনের উন্নতি করার চেষ্টা করো, তাহলেই আমি সবচেয়ে বেশি খুশি হব। ব্যাস, এরপর আর কিছু বলার থাকে না। দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়া যাবে না, তাই দায়িত্ব শক্ত হাতেই ধরেছে। সর্বপ্রথম শুরু করেছে তার বাবা ভাইদের শক্তিহীন করে, তাদের ক্ষমতা ও অর্থের উৎস সব বন্ধ করে দিয়ে। বাবা ভাইদের তার মা এবং রক্ষিতা সমেত পুরো জমিদার বাড়ি পাঠিয়ে দিয়েছে। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তাদের আসল রূপ দেখার পর কোনো মতেই সে তাদের এই বাড়িতে রেখে নিজের এবং নিজের মায়ের মনের অশান্তি সৃষ্টি করতে দেবে না। এরা যে কোনো সময় তার দুর্বলতায় আঘাত করতে কার্পণ্য করবে না। এটার দ্বারা জমিদার বাড়ির সকল ভৃত্যদেরও বুঝিয়ে দিয়েছে যে আসল কর্তা সে এখানে। এখন থেকে জমির তালুকদারের কথা চলবে না, তাকে খুশি করে কোনো স্বার্থ হাসিল হবে না। অরণ্যের বিরোধিতা করার সাহস আর কেউ পেরো না এরপর থেকে। অন্দরমহলের দায়িত্ব মাকে কঠিন হাতে সামলাতে বলে দিল। চারুলতা ও ছেলের সহায়তার জন্য তারপর তৎপর হয়ে সেই দায়িত্ব নিল। এর দ্বারা এটিও বুঝিয়ে দিল তার জীবনে তার মায়ের স্থান কোন পর্যায়ে। কেউ আর তার মাকে নিয়ে কটু কথা বলার আগে দুইবার ভাববে। গ্রামের কৃষি ব্যবস্থার উন্নতি হলো, কৃষকের উন্নতি হলো, পাঠশালাগুলো খোলা হলো। দুহাতে পাতাল ঘরের সিন্ধুকের টাকা উজাড় করলো অরণ্য। সেই সাথে যাবতীয় ব্যবসা একা হাতে সামলাতে গিয়ে চরম ব্যস্ত হলো সে। সেই গ্রীষ্ম পেরিয়ে নতুন গ্রীষ্ম এসেছে। দুই গ্রীষ্মের মাঝে পার্থক্য বিস্তর। এই এক বছরে অনেক কিছু বদলেছে। মানুষ অবাক হয়ে বলাবলি করে জমিদার অরণ্য তালুকদারের পরিবর্তনের কথা। অনেকে স্বাচ্ছন্দ্যে তার পরিবর্তন গ্রহণ করলেও অনেকে আবার সন্দেহ প্রকাশও করে তার মনোভাব নিয়ে। সেটা নিয়ে ভাবে না অরণ্য। মা বলেছেন, পরিবর্তন একদিনে আসে না, সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, পরিবর্তন আনতে হবে। কিন্তু এই সময়টাই তো কাটতে চায় না, ধৈর্য আর ধরতে ইচ্ছে হয় না। সেই ক্ষণিকের পরিচিতিতে শ্যামা যেমন তাকে একটা নতুন জীবন, একটা নতুন শুরু উপহার দিয়ে গিয়েছে, সেই সাথে দিয়ে গিয়েছে একটা শূন্যতা। সেই দুনিয়ার অরণ্যের সংযোগটুকুই হয়তো
এই অদৃশ্য মায়া সৃষ্টি করেছিল মেয়েটার প্রতি তার মনে। কিন্তু সেই অরণ্যের শ্যামার স্বার্থের সুখকর স্মৃতিগুলো তার সেই অনুভূতিকে শুধুই গাঢ় করেছে। মনের মধ্যে জন্ম নিয়েছে একরাশ শূন্যতা। সারাদিনের ব্যস্ততায় ক্লান্ত হয়ে বিছানায় পিঠ এলিয়ে দিলেও ঘুম ধরা দেয় না নেত্রপল্লবে। সেই শূন্যতা গ্রাস করে তাকে। কেন নেই সে তার জীবনে? তাকে আগলে রাখার জন্য, তাকে নিজ হাতে খাইয়ে দেওয়ার জন্য, দুষ্টু মিষ্টি কথা বলে তার মন ভালো করার জন্য, তার বুকের শূন্যতা কাটিয়ে একরাশ ভালো লাগা সৃষ্টি করার জন্য। অরণ্যের মুখের সেই তৃপ্তি হাসিটা তার হলো না কেন? এসব প্রশ্ন শান্তি দেয়নি তাকে। হিংসার অনলে পুড়ে দগ্ধ হয়েছে দিনরাত। এই অপূর্ণতা বড্ড অসহ্য লাগে তার। থেকে থেকে শ্যামার সেই বলা কথাটা খুব বিশ্বাস করতে ইচ্ছা করে। কি বলেছিল সে? হয়তো এই দুনিয়ায় আপনার ভাগ্যের শ্যামাও বরাদ্দ রয়েছে। কথাটা মনে পড়তেই আনমনেই হেসে ফেলে অরণ্য। ঠিক আছে, বিশ্বাস করলাম তোমার কথা। তাহলে কোথায় তুমি? আর কত অপেক্ষা করাবে আমাকে? তোমার স্মৃতিগুলো ভেবে আর এমন উদ্ভ্রান্তের মতো হাসতে ইচ্ছে করছে না। আমাকে হাসানোর জন্য গোটা আস্ত তুমিটাই প্রয়োজন আমার। তোমার জন্য থরে থরে লাল রক্তজবার গাছ লাগিয়েছি, রূপোর নূপুর গড়িয়ে সযত্নে তুলে রেখেছি। মায়ের বেনারসিটাও যাকে মাকে সযত্নে আগলে রাখতে বলেছি। এখন শুধু তোমার আসার অপেক্ষা। জলদি দেখা দাও আমার সামনে। সেদিনের মতো হুট করে হলেও চলবে, কিন্তু এবার আর হারিয়ে যেতে দেব না তোমাকে শ্যামাবতী। তোমার হাতটা ধরব, আমৃত্যু একান্ত নিজের করে রাখার জন্যই ধরব। আর মনেই জানালার বাইরে পুকুরের স্থির জলরাশির দিকে তাকিয়ে স্বগতি করে অরণ্য। সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎ দরজার করাঘাতে সম্বিত ফিরে পায় তার। বেরিয়ে আসে ভাবনার জগৎ থেকে। প্রহরী বাইরে থেকে বলে ওঠে, জমিদার বাবু, বড় মালকিন নিচে অপেক্ষা করছেন। আপনি বলেছিলেন উনি নেমে আসলে জানানোর জন্য। তুমি যাও, আমি আসছি। অরণ্য আয়নার কাছে গিয়ে আলগোছে চুল আঁচড়ে বেরিয়ে গেল বাইরে। আজকে তাদের গ্রামে প্রথমবার মেলা হচ্ছে। মায়ের আবদারে বিভিন্ন বণিকদের সহায়তায় আয়োজন করেছে সে এই মেলার। তার মতে গ্রামের মানুষদের মন জয় করার চেয়ে ভালো উপায় হতে পারে না। সেও আর মানা করেনি তার ইচ্ছের বিরুদ্ধে। কিন্তু এইসব ভিড় তার ভালো লাগে না, তাই নিজের ঘরেই বসেছিল। তখন মা হঠাৎ খবর পাঠালেন তিনি যাত্রাপালা দেখতে যাবেন। মেলায় সন্ধ্যার পর যাত্রাপালার আয়োজন করা হয়েছে। অনেক ভিড় হবে। দুর্বল শরীরে মায়ের ভিড়ের মধ্যে যাওয়ার ব্যাপারটা পছন্দ হলো না অরণ্যের। কিন্তু তিনি সারাদিন বাড়ির বাইরে যান না, সেটা ভেবে মানা করতেও সায় দিল না মন। অগত্যা নিজেই সাথে করে নিয়ে যাবে বলে বেরিয়ে পড়ল। মেলায় এসে মায়ের মুখের হাসি দেখে নিজের অশান্ত মনটাও শান্ত হয়ে গেল। সন্ধ্যায় যাত্রাপালা হবে বলে এই গ্রাম ছাড়াও আশেপাশের গ্রাম থেকেও অনেক মানুষ এসেছেন যাত্রাপালা দেখতে। গ্রামের অনেক মানুষ তাদের দেখে হাসি মুখে অভ্যর্থনা জানালো। পরিবেশটা উৎসব মুখর, সবাই মুখে হাসি, যা দেখে অরণ্যের ভালো লাগলো। যাক, অন্তত মায়ের মনের ইচ্ছা কিছুটা হলেও পূরণ করতে পেরেছে। কিন্তু কে জানতো আজকে এভাবেই হুট করে তার মনোবাসনাও পূর্ণ হতে চলেছিল। যাত্রাপালা শুরু হতে দেরি আছে। চারুলতা তার জন্য আনা চেয়ারে বসে একদল বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে আলাপ জমিয়েছে। যাত্রাপালা দেখতে আসা রমণীরা লাজুক চিত্তে দূর থেকে অবলোকন করতে থাকে অরণ্যকে। নিজেদের মধ্যে কথাবার্তা বলে লাজুক হাসি হাসছে। অরণ্য এদিকে বিভিন্ন গ্রামের মানুষদের সাথে আলোচনায় ব্যস্ত। মানুষ তার কাজের প্রশংসা করেছিল, আর সে নম্রভাবে তাদের প্রতিউত্তর জানাচ্ছিল। সেই কোলাহলপূর্ণ অথচ শান্তিপূর্ণ পরিবেশ হঠাৎই অশান্ত হয়ে গেল। হঠাৎই কোথা থেকে একটা ঢিল এসে সোজা লাগে তার মাথায়। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে চৌকিতে পেছন ফিরে তাকায় অরণ্য। ব্যাপারটা দৃষ্টিগোচর হয় অনেকেরই। অবাক হয়ে যায় তারাও। সবার দৃষ্টি চলে যায় সেই ঢিলের উৎসের দিকে। অরণ্য আঘাতপ্রাপ্ত স্থানে হাত দিয়ে রেগে পেছন ফিরে তাকাতে তাকাতে শুনতে পাই এক পুরুষ কণ্ঠের কড়া কণ্ঠের ধমক, শ্যামলী, তোকে এখানে আসার আগেই আমি সাবধান করেছিলাম উদ্ধত আচরণ না করার জন্য। পেছন ফিরে সে দৃশ্য দেখল, তাতে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল অরণ্য। একজন শ্যামবর্ণের যুবক মেয়েটার হাত চেপে ধরে তাকে কড়া গলায় সংযত হতে বলেছেন। তবে অরণ্যের দৃষ্টি পুরোপুরি আগ্রাহ্য করল সেই পুরুষটাকে।
তার দৃষ্টি অনিমেষ পরিমাপ করে চলেছে মেয়েটিকে। সেই একই চেহারা, একই মুখের আদল, সেই একই শ্যামবর্ণের গায়ের রং, সেই একই মায়াবী মুখশ্রী। শুধু বয়স হয়তো একটু কম, 18-19-এর বেশি হবে না। লম্বা কালো চুলগুলো দুই পাশে বেনুনি করা, লম্বায় একটু খাটো, পরনে তার হলুদ জমিনের তাঁতের শাড়ি। তবে সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। সবচেয়ে বড় কথা হলো অবশেষে তার জন্য বরাদ্দ শ্যামার সাথে দেখা হয়েছে তার। এই পিচ্ছি শ্যামাটাও তার প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। আর এই শ্যামা শুধুই তার। পুরুষ অজ্ঞানে এই অজানা মেয়েটিকে নিজের করে ফেলে অরণ্য মনে মনে। তার থেকে কয়েক হাত দূরেই দাঁড়িয়েছিল তারা। যুবক তার ভাবনার মাঝে মেয়েটির হাত ধরে তার সামনে টেনে এনে নতকণ্ঠে বলল, মার্জনা করবেন জমিদার বাবু, বোনটা আমার গায়ে গতরেই বড় হয়েছে, কিন্তু অবুঝ একটু, বাচ্চামো এখনো যায়নি, তাই ভুল করে ফেলেছে। ওকে শাস্তি দিবেন না দয়া করে, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। মেয়েটা চোখ মুখ কুঁচকে ভাইয়ের মুঠো থেকে নিজের হাত থেকে ছুটানোর চেষ্টা ছেড়ে এবার অরণ্যের চোখের দিকে সরাসরি তাকালো। ধক করে উঠল অরণ্যের বুকের বাম পাশটা। হৃদস্পন্দন তীব্র হলো সেই অতি পরিচিত কাজল আঁকা প্রাণবন্ত চোখের দৃষ্টিতে। ইহজগতে যেন আর কেউ নেই, সময় থেমে গিয়েছে, আছে শুধু অরণ্য আর তার শ্যামাবতী। এদিকে মেয়েটি তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলে ওঠে, আমি ছোটও নই, অবুঝও নই, 18 বছর বয়স আমার, সম্পূর্ণ সজ্ঞানে মেরেছি আপনাকে আমি। আপনার এই ভালো মানুষের নাটকটা আমার সহ্য হচ্ছিল না। আমাদের জীবন নরক বানিয়ে এখন হঠাৎ করে ভালো সাজার নাটক করতে লজ্জা লাগে না আপনার? কাকে দেখানোর জন্য ধরেছেন এই ছদ্মবেশ? আমি জানি এখানে আমার মতো অনেকেরই আপনার এই ভালো মানুষের নাটক সহ্য হয় না, কিন্তু ভয়ে কিছু বলতে পারছে না তারা। কিন্তু শ্যামলী আপনাকে ভয় পায় না। আপনি অভ্যর্থনার নয়, ঢিল ছুঁড়ারই যোগ্য, তাই ঢিল ছুঁড়েছি আপনাকে। যা শাস্তি দেওয়ার দিন এবার, দেখিয়ে দিন কতটা নিষ্ঠুর হতে পারেন আপনি জমিদার অরণ্য তালুকদার। অরণ্য সব শুনল, মুগ্ধ হয়ে শুনল। ঠোঁটের কোণে না চাইতেও হাসি চলে আসে তার। পিচ্চিটার কণ্ঠও এক, কথার ঝাঁঝটাও এক। যাক, বয়সটা ছাড়া সব কিছু ঠিক আছে তাহলে, মনে মনে ভাবে সে। অবশেষে দেখা দিলে তবে তুমি শ্যামাবতী, কিন্তু দেখা দিলে তো দিলে একবার রৌদ্র রূপে। এত কঠোর হলে তোমার অরণ্য এবার তোমার হৃদয় হরণ করবে কিভাবে? একটু সদয় হও আমার প্রতি। তার ভাবনার মাঝে যুবক আবার ধমক দেয়, তুই চুপ করবি? অরণ্য সহাস্যে শান্তস্বরে থামিয়ে দেয় যুবককে। ব্যস্ত হবেন না ভাই, আমি কিছু মনে করিনি। শ্যামলীর কথা অনুযায়ী যারা এখনও মন থেকে অরণ্যকে বিশ্বাস করে উঠতে পারেনি, তাদের অনেকেই অপেক্ষা করছিল জমিদার অরণ্য তালুকদারের আসল রূপ দেখার। কিন্তু তার এমন শান্ত ব্যবহারে মন করল অনেকেরই। শুধু শ্যামলীর মন একটুও গলল না। অরণ্যের গা জ্বালানো হাসিটা তার রাগ আরও বাড়িয়ে দিল। ঘৃণার পাল্লা আরও খানিকটা বেড়ে গেল। এখনও এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে স্বগোক্তি করে শ্যামলী, দুনিয়ার সবাই আপনার এই মিথ্যে খোলসটাকে মেনে নিলেও, আপনাকে ক্ষমা করলেও আমি কখনো ক্ষমা করব না আপনাকে। আমার জীবনের সব কষ্টের কারণ আপনি। ঘৃণা করি আমি আপনাকে অরণ্য তালুকদার। মাঝপথেই যাত্রাপালা শুরু হওয়ার ঘোষণা আসতেই সবার মনোযোগ চলে যায় সেদিকে। এদিকের ঘটনা আর কারো মনেও রইল না। সবাই ব্যস্ত হয়ে যাত্রাপালা দেখতে চলে গেল। সামনের যুবকও তাকে ধন্যবাদ জানিয়ে সেদিকে চলে যেতে নিলে অরণ্য তাদের আর সাথে বসে যাত্রাপালা দেখার আমন্ত্রণ জানায়। এত সহজে কিভাবে যেতে দিবে অরণ্য? অবশেষে তার শ্যামাবতীর দেখা পেয়েছে। যে কোনো মূল্যে তাকে নিজের করে না নেওয়া পর্যন্ত শান্তি নেই তার। আর তাকে পেতে হলে তার পরিবার সম্পর্কেও জানতে হবে। শ্যামলীর ভাই প্রশস্ত হেসে তার আমন্ত্রণ গ্রহণ করল। বাধা দিল শ্যামলী, কিন্তু ভাইয়ের ধমক আবার চুপ করিয়ে দেয় তাকে। ভাই বোনের যুগলকে পথ দেখিয়ে চারুলতার আসনের কাছাকাছি আনার সময় চারুলতা চৌকিতে ফিরে তাকায় এদিকে। তিনিও অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যান মেয়েটিকে দেখে। বিষয় নিয়ে প্রশ্নোত্তর চাহনিতে তাকায় সে অরণ্যের পানে। অরণ্য বুঝল তার মায়ের সেই অকথ্য প্রশ্নবাণ। তার পাশের চেয়ারে বসতে বসতে স্মিত হেসে নতকণ্ঠে বলে সে তার মাকে, তোমার ছেলের পুত্রবধূ দেখার স্বপ্নটা পূরণ হতে চলেছে মা, খুব শীঘ্রই।
আপাতত শুধু এটুকুই জেনে রাখো। চারুলতা চমকালেন, পরক্ষণেই প্রশান্তির হাসি হাসলেন। অবশেষে তার ছেলের জীবনের একটা গতি হতে চলেছে। সে মনে প্রাণে এটাই চেয়ে এসেছিল এতদিন। অরণ্য যাত্রা দেখা ছেড়ে পাশের চেয়ারে বসে যুবকের সাথে আলাপ জমালো। সেও বেশ উৎসাহ নিয়ে প্রতিউত্তর করতে থাকে তার। যুবকের কথাই যা জানতে পারল তার অর্থ এই দাঁড়ায় যে অরণ্যের খোলা পাঠশালার নতুন শিক্ষক হিসেবে আনা পরিমল মাস্টারের ছেলে মেয়ে তারা। পরিমল মাস্টার অরণ্যের গৃহশিক্ষক ছিলেন ছোটবেলায়। সুলতানপুর গ্রামের বাসিন্দা। পাঠশালার শিক্ষক নিয়োগের কথা চিন্তা করতেই সবার আগে তার নাম মাথায় আসে অরণ্যের। তাই তাকে লোক মারফত খবর পাঠায় অরণ্য, যেটা তিনি গ্রহণ করে পরশুই পৌঁছেছেন গ্রামে। মেলার আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় সে তার সাথে দেখা করে আসতে পারেনি। পাশে বসা যুবকের নাম নির্মল, আর তার একমাত্র বোন শ্যামলী। শ্যামলী নামটায় মনে মনে বেশ কয়েকবার আওড়ালো অরণ্য। মেয়েটি তার এতটা কাছাকাছি ছিল স্বপ্নেও কল্পনা করতে পারেনি অরণ্য। তার মায়ের ইচ্ছে পূরণের উছিলাই তাকে খুঁজে পেয়েছে, নয়তো তাকে এই জন্মে খুঁজে পেত না হয়তো অরণ্য। নির্মলের দিকে ফিরে কথা বললেও তার দৃষ্টি নির্মলের পাশে বসা শ্যামলীকেই মেপে চলেছিল পুরোটা সময়। শ্যামলীর যাত্রাপালা দেখার অনেক ইচ্ছে ছিল। এই গ্রামে এসেই যখন শুনল গ্রামে মেলা বসবে, যাত্রাপালা হবে, তখন অনেক কাঠখড় পুড়িয়ে ভাইকে রাজি করিয়েছিল তাকে এখানে নিয়ে আসার জন্য। কিন্তু কে জানত যে এখানে এসেই তার জীবনের সবচেয়ে অপ্রিয় মানুষটার সাথে দেখা হয়ে যাবে। এই লোকের গ্রামে আসার প্রতিও ঘোর আপত্তি ছিল তার। নেহাত বাবার পাঠশালায় পড়ানোর স্বপ্ন জড়িত ছিল, তাই নিজের মনকে বুঝ দিয়ে এই গ্রামে আসতে মত দিয়েছিল সে। কিন্তু মনে মনে পণ করেছিল যে এই লোকের ছায়াও মারাবে না কোনোদিন। কিন্তু হলো কি ব্যাপারটা? একটা দিন যেতে না যেতেই তার সামনে পড়তে হলো। তার উপর মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিল। রেগে পায়ের কাছে পাওয়া মাটির দলাটাই ছুঁড়ে মেরেছিল লোকটার দিকে। আর লোকটা মনে হয় সেই সৌধি তুলেছেন এই মুহূর্তে। এই যে এখন সে মনোযোগ দিয়ে যাত্রাপালা উপভোগ করার চেষ্টা করছে, সেটা উনি হতে দিচ্ছে কোথায়? একজন সুদর্শন যুবক এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে কোন মেয়ের মনোযোগ অন্যদিকে যাবে? শ্যামলী খেয়াল করে দেখছে লোকটি সেই শুরু থেকেই তাকে গভীর দৃষ্টিতে জড়িয়ে পড়ে চলেছে, যেন লোকটি তার অবাধ্য হৃদস্পন্দনের প্রতি গতি পর্যন্ত পরিমাপ করে চলেছে প্রতিনিয়ত। আর ঠোঁটের কোণে সেই গা জ্বালানো হাসিটা সবচেয়ে বেশি অসহ্যকর। বারবার কোনা চোখে সেই দৃষ্টির সাথে চোখাচোখি হতেই কেঁপে কেঁপে উঠছে সে। শরীরে সমস্ত লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে অজানা শিহরণে। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তার। হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কয়েকবার চোখ গরম করে তাকিয়েছে বেহায়া লোকটার দিকে, যাতে সংকোচবোধ হলে চোখ সরিয়ে নেই। কিন্তু এর মতো বেহায়া নির্লজ্জ লোক আর দুটো শ্যামলী দেখেনি। লোকটা দৃষ্টি তো সরালই না, উল্টো ঠোঁট চেপে হাসছেন তার দিকে তাকিয়ে। আর সহ্য হলো না তার। যাত্রার মাঝপথে উঠে দাঁড়িয়ে ভাইকে ছোট্ট করে বাড়ি যাচ্ছি বলেই কোনো মতে উঠে পালিয়ে আসে সেখান থেকে। নির্মল তখন যাত্রা দেখায় ব্যস্ত। সে শুনল কি শুনল না সেটা জানার অপেক্ষাও করল না শ্যামলী। যাত্রাপালার প্যান্ডেল পেরিয়ে গ্রাম্য মেঠোপথ ধরে অনেক দূর দ্রুত পায়ে হেঁটে এসে একটা গাছের নিচে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে শ্যামলী। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। আর একটু হলে দম আটকে যাবে মনে হচ্ছিল তার। হোক অরণ্য তালুকদার তার অপছন্দের লোক, কিন্তু তার অতুলনীয় রূপের কথা কে না জানে। শ্যামলীও না চাইতে স্বীকার করতে বাধ্য অত্যন্ত সুদর্শন তিনি। তার 18 বছরের জীবনে কোনো পুরুষ তাকে দ্বিতীয়বার চোখ তুলে তাকায়নি। তাহলে এমন গভীর দৃষ্টিতে তাকিয়েছিলেন কেন তিনি তার দিকে? যে কোনো পুরুষের এমন চাহনি কোনো নারীর হৃদয়ের ঝড় তোলানোর জন্য যথেষ্ট। শ্যামলী চোখ বন্ধ করে তার কিশোরী হৃদয়কে শান্ত করার প্রয়াস চালানোর মাঝে হঠাৎ তার নাকে আতরের সুবাস ভেসে আসে। অনুভব করে কেউ তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। চৌকিতে চোখ খুলে তাকায় সে। চাঁদের রূপালী আলোর নিচে দেখতে পাই তার জীবনের সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তির মায়াবী মুখশ্রীকে, যার মুখদর্শন করতেও চায় না সে। ঘৃণায় মুখ বিকৃত হয়ে আসে তার। সে মুখ ফিরিয়ে সেখান থেকে আবার ছুটে পালিয়ে আসতে নিলে অরণ্য তার 2 হাত শক্ত করে ধরে গাছের সাথে চেপে ধরে। শ্যামলী রেগে গর্জে ওঠে।
এসব কোন ধরনের অসভ্যতামি? অরণ্য জীবনে প্রথম শুনল যেন এই কথা। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, অসভ্যতামি? তা নয় তো কি। ছাড়ুন আমাকে। আপনি খারাপ জানা ছিল আমার, তবুও শুনেছি আপনি অন্তত আপনার বাপ ভাইয়ের মতো মেয়েবাজি করে বেড়ান না। এখন সেই ধারণাটাও বদলে গেল। রাতের অন্ধকারে একা মেয়ের সাথে অসভ্যতামিও করেন আপনি। 16 কলা পূর্ণ হলো আপনার চারিত্রিক সনদের। অরণ্য চোখের দৃষ্টি স্থির রেখে একটা জোরে শ্বাস টেনে বলল, তোমার ভাগ্য অনেক ভালো শ্যামাবতী। আজকে আমি অনেক খুশি, এত খুশি যে তুমি আজ যতই তিক্ত বাক্যবান বলো না কেন, রাগ করব না আমি। কিন্তু এই কথাটা আজকে বলেছ, কাল থেকে যাতে না শুনি। গালের নিচে ঠাস করে একটা দিতে এক মুহূর্ত দেরি হবে না আমার। হুমকি দিচ্ছেন? কি মনে হয় আপনাকে ভয় পাই আমি? অরণ্য আরও খানিকটা শ্যামলীর গা ঘেঁষে দাঁড়ায়। তার তপ্ত নিঃশ্বাস আঁচড়ে পড়ছে শ্যামলীর চোখের মুখে। অজানা শিহরণে কেঁপে ওঠে শ্যামলী। অরণ্য তার ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, ভয় না পেলে পালাচ্ছ কেন আমার থেকে? কি কারণে? শ্যামলীর দম বন্ধ হয়ে আসার জোগাড় হয়ে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে ওঠে অরণ্যের এতটা কাছে আসায়। সে তার ছোট ছোট হাত দিয়ে ধাক্কা দিয়ে তাদের মাঝে দূরত্ব সৃষ্টি করার প্রচেষ্টা করেও ব্যর্থ হলো। কাঁপা কাঁপা গলায় প্রতিবাদ করে সে, আমি আপনার থেকে পালাচ্ছি না। ক্লান্ত হয়ে লাগছে আমার। বাড়ি যাব, আমাকে যেতে দিন দয়া করে। অরণ্য এক চুলো সরল না। সেভাবেই জিজ্ঞেস করলো, আমার প্রশ্নের উত্তর না দিয়ে যাওয়া যাবে না। কিসের উত্তর? জড়িয়ে আসা গলায় জিজ্ঞেস করে শ্যামলী। এত ঘৃণা কেন আমার প্রতি? মুহূর্তেই শান্ত হয়ে যায় শ্যামলী। চোখের কোণে ভিড় করে অভিমানী অশ্রুগুলো। কেন এত ঘৃণা আপনার প্রতি? সবার আপনাকে ঘৃণা করার কারণও আলাদা করে জানতে হবে, জবাবদিহি করতে হবে সবাইকে। সবাইকে নয় শ্যামাবতী, সবাই আমাকে ঘৃণা করুক, কিচ্ছু যায় আসে না আমার। কারণও জানতে চাই না তাদের ঘৃণার। কিন্তু তোমার ঘৃণার ব্যাপার আলাদা। আমি জানতে চাই আমাকে এত ঘৃণা করার কারণ কি। শ্যামলী বলল, যদি না বলি? আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। অবাধ্য হওয়ার ও শাস্তিকেও ভয় পাই না আমি। আর আমার কারণই বা এত করে জানতে চাইছেন কেন? কারণ না জানলে তোমার চোখ মুখে ফুটে ওঠা এই ঘৃণার চাপ মুছব কি করে? শ্যামলী হেসে ফেলে। বিদ্রূপে সরে দাঁতে দাঁত পিষে বলে, আমার ঘৃণা মুছতে চান আপনি? জানি না কেন এত কৃপা করছেন আমার ওপর জমিদার বাবু, কিন্তু আপনার উদ্দেশ্য যদি আমার ঘৃণা মোচন করা হয়ে থাকে, তাহলে বলবো এখানেই থেমে যান। আমি আপনাকে ঘৃণা করি। বছরের পর বছর ধরে পুষে এসেছি এই ঘৃণা। আমৃত্যু ঘৃণা করব আপনাকে। আপনার কোনো মিষ্টি কথায় আমার হৃদয় পরিবর্তন হবে না আপনার প্রতি। অরণ্য থমকালো। বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো তার। শ্যামলীর বলা প্রত্যেকটি বাক্য তার বুকের বাম পাশে এক নতুন ভয়ের উদ্রেক করল। সে কি তার ভালোবাসার মানুষটাকে পেয়েও পাবে না কোনো দিন? তার সামনের মেয়েটা কি সেই ভালোবাসাময় দৃষ্টিতে তাকাবে না তার দিকে, যেভাবে শ্যামার তার অরণ্যের দিকে তাকানোর কথা? এটাই কি তার করা পাপের শাস্তি হতে চলেছে তাহলে? অরণ্যের বুক কেঁপে উঠল সেই অজানা আশঙ্কায়। শিথিল হলো শ্যামলীকে ধরে রাখা হাতের বন্ধনী। তার ভাবনার মাঝে শ্যামলী তার হাত ছুটিয়ে হাঁটা দেয় গ্রামের পথে। অরণ্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ সেখানেই। ধাতস্থ হতেই খেয়াল হয় শ্যামলী গ্রামের পথে অনেকটা এগিয়ে গিয়েছে। সে তার চোখের কর্নিশে জমে হওয়া এক ফোঁটা জল মুছছে দ্রুত কদমে তার পিছু হাঁটা ধরে। শ্যামলী ভেবেছিল এত শক্ত কথা বলার পরে এই লোক তার দিকে চোখ তুলেও তাকাবে না কখনো, কিন্তু তাকে অবাক করে দিয়ে অরণ্য আবারও আসে তার পিছু পিছু। শ্যামলী বিরক্ত হয়ে পিছন ফিরে বলে, আবার কেন আমার পিছন পিছন আসছেন? আরও কিছু শোনা বাকি আছে আপনার? শ্যামাবতী? অরণ্যের কথা মাঝপথে থামিয়ে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে শ্যামলী। সেই তখন থেকে দেখছি শ্যামাবতী ডাকছেন আমাকে। আমার নাম শ্যামলী, শ্যামাবতী নয়। অরণ্য সোজা সবটা জবাব দেয়, তোমার নাম রানী ভিক্টোরিয়া হলেও আমার কিছু যায় আসে না। আমার জন্য তুমি শুধুই আমার শ্যামাবতী। আমি এই নামেই ডাকবো তোমাকে। আপনি কি নেশা করেছেন? সন্দেহের চোখে উপর নিচ পর্যবেক্ষণ করতে করতে জিজ্ঞেস করে শ্যামলী অরণ্যকে। অরণ্য হেসে ফেলে এবার। করেছি তো নেশা। এক শ্যামকন্যার মায়ায় নেশা পড়ে
নেশাগ্রস্ত হয়ে পড়েছি। এখন সেই নেশা দিনরাত একটু একটু করে শেষ করে দিচ্ছে আমাকে। সেই শ্যামকন্যাকে না পেলে মৃত্যু অবধারিত। শ্যামলী ফেলফেল করে তাকিয়ে থাকে লোকটির কথার আগামাথা কিছুই বোধগম্য হলো না তার। অবশেষে বোঝার চেষ্টায় বিফল হয়ে বলে, যাই হোক, আপনি আমার পিছু আসা বন্ধ করুন, বলেই হাঁটা ধরে। অরণ্য দূরত্ব বজায় রেখে তার পিছু হাঁটতে হাঁটতে গম্ভীর গলায় জবাব দেয়, রাত হয়েছে। এমন জনমানবহীন রাস্তায় এই সময় যুবতী মেয়ের বাইরে থাকা নিরাপদ নয়। শ্যামলী বাঁকা হেসে হাঁটতে হাঁটতে বলে ওঠে, ওসব রাজকীয় চিন্তাভাবনাগুলো আপনাদের মতো সুন্দর মানুষদের উপর বর্তায়। আমার মতো কালো মেয়েকে তো ঘরের সম্বন্ধী বানিয়ে আনলেও চোখ মুখ কুঁচকে তাকাই। মাথার চুল আগা হতে নখের ডগা পর্যন্ত জরিপ করে মোটা অঙ্কের পণ চেয়ে বসে। পণ দিবে না বললে মুখের উপরই যা নয় তা বলে চলে যাই। সৌজন্যতা পাওয়ার যোগ্যতাটাও রাখি না আমরা। যেখানে দিনের ফকফকা আলোতে এই কালো চামড়ার কোনো চাহিদা নেই, সেখানে এই রাতের অন্ধকারে কেই বা তার মনোবাসনা পূর্ণ করবে আমায় দিয়ে? আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না জমিদার বাবু, আপনি আপনার কাজে ফিরে যান। অরণ্য ভ্রু কুঁচকে তাকায় মেয়েটির দিকে, বিরক্তিমাখা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি এভাবে কথা বলো কেন সবসময়? কিভাবে কথা বলি? একটু বেশিই সত্যি বলি, তাই না? সত্যি কথা আবার আপনার মতো মানুষের একটু তেতুই লাগে। অরণ্য ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে যায়। জোরে একটা শ্বাস টেনে আশেপাশে তাকাই, নিশ্চিত হয় যে কেউ নেই। গ্রামের অর্ধেক মানুষ যাত্রাপালা দেখতে ব্যস্ত, আর বাকিরা ঘরে দৌড় তুলে দিয়েছে নিশ্চয়ই। অরণ্য শ্যামলীর হাত ধরে টান দিয়ে এক ঝটকায় তার বুকের সাথে মিশিয়ে নেয়, জড়িয়ে ধরে আষ্টে পিষ্টে, ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে গন্ধ নেই তার শরীরের। শ্যামলী চমকে যায়। আকস্মিক পুরুষালী বক্ষের বেষ্টনীতে নিজেকে আবিষ্কার করতেই লজ্জায় লাল গরম হয়ে যায়। ঘাড়ের কাছে ওনার তপ্ত নিঃশ্বাস তার প্রতিটা লোমকূপে শিহরণ জাগিয়ে দেয়। চোখ বুজে আসতে চায়। তার কিশোরী হৃদয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। সারা শরীর কাঁপতে থাকে তার। বিস্ময়ের রেশ কাটতেই মোচড়ামুচড়ি করতে থাকে সে ছুটে আসার জন্য। অরণ্য মৃদু গলায় ধমক দেয়, এখন শুধু জড়িয়ে ধরেছি, আরেকবার নড়াচড়া করেছ তো এরপর অন্য কিছু করে ফেলতে বাধ্য হব। কিন্তু যদি চাও আমি কিছু করি, তাহলে আরেকবার নড়াচড়া করো শুধু, আর না চাইলে এইভাবেই থাকো কিছুক্ষণ। মুহূর্তেই শান্ত হয়ে যায় শ্যামলী। এই লোকের কোনো বিশ্বাস নেই। যদি সত্যিই অন্য কিছু করে ফেলে? চোখ থেকে অভিমানী অশ্রুগুলো গড়িয়ে পড়ে। ফোঁটপাতে ফোঁপাতে জিজ্ঞেস করে, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? কিছু বোঝাতে চাইছি তোমাকে শ্যামাবতী। এক মুহূর্তের জন্য ভুলে যাও আমি কে, কি আমার পরিচয়। আমার তীব্র হৃদস্পন্দনগুলো একবার শোনার চেষ্টা করো। এই হৃৎপিণ্ডটাই আমার পরিচয় হওয়া উচিত তোমার কাছে। এর প্রতিটা স্পন্দনের কারণ তুমি। আমার হৃদয়টাকে একটু বোঝার চেষ্টা করো শ্যামাবতী। স্তব্ধ হয়ে যায় শ্যামলী। কি বলছে এই লোক? তার নিজের হৃৎস্পন্দন বেসামাল এই মুহূর্তে সে কিছু বোঝার অবস্থায় নেই। লোকটার কথা শুনে মনের অজান্তেই অনুভব করার চেষ্টা করল লোকটির হৃৎস্পন্দন। উনি কি বলতে চাইছেন এই তীব্র স্পন্দনের কারণ সে? কখনো না। উনি নিশ্চয়ই মশকরা করছেন তার সাথে। অরণ্য ঘাড় থেকে মুখ তুলে এনে মুখোমুখি তাকায় তার দিকে। চোখাচোখি হয়ে যায় দুজনের। শ্যামলীর হৃদয়ে অজানা কারণে কেঁপে ওঠে। সে চোখের দৃষ্টিতে কি যেন একটা আছে, এই চোখের ভাষায়, যেটা সে বুঝে উঠতে পারছে না। তার ভাবনার মাঝে অরণ্য মাথা নিচু করে তার কপালে কপাল ঠেলিয়ে দিয়ে বলে ওঠে সেই কথাটি, যেটি সে শোনার কথা কল্পনাও করেনি কখনো। তোমার মাথার চুল হতে নখ পর্যন্ত পরখ করে তোমার কালো চামড়ার মূল্য নির্ধারণ করব না আমি। আমার কাছে অমূল্য তুমি। তথাকথিত রূপের মায়া আমার কোনোদিন ছিল না, কিন্তু তোমার শ্যামবর্ণের রূপ আমাকে আমার ভাবনায় প্রতিবার মুগ্ধ করেছে। ভালোবাসি তোমাকে, তোমার অপূর্ণতাগুলোকে। আমার অপূর্ণতাগুলো মেনে নিয়ে একটু ভালোবাসবে আমায়, বিয়ে করবে আমাকে। বাকরুদ্ধ হয়ে যায় শ্যামলী। বুকের ধুকধুকানিটা আরও অসহ্যকর হয়ে উঠেছে তার। কাঁপা কাঁপা কণ্ঠে মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে এলো, আপনি সত্যি একটা অসভ্য। বলেই অরণ্যের বুকে ধাক্কা দিয়ে সর্বশক্তি দিয়ে ছুটে পালায় সে সেখান থেকে। অরণ্য হাঁটু করে দুহাতে মুখ চেপে বসে পড়ে।
তোলপাড় তো তার ভেতরেও চলছে। নিজের অনুভূতির ঝড়টাকে শান্ত করার ব্যর্থ প্রয়াস করতে করতে নতকণ্ঠে স্বগোক্তি করে সে, এভাবে বলতে চাইনি তোমাকে, এত জলদি না, কিন্তু কি করব বলো, নিজের অনুভূতিগুলো তোমার কাছে আসলেই বেপরোয়া হয়ে যায়। লাগাম টেনে রাখা দায় হয়ে পড়ে আমাকে আর আমার অনুভূতিগুলোকে ভুল বোঝানো শ্যামাবতী। বাড়ি ফিরে নিজের ঘরের চিটকিনি তুলে দেয় শ্যামলী। বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। আজ মন খুলে কাঁদতে ইচ্ছে করছে তার। উত্তেজনা, উৎকণ্ঠা এবং অজানা সব মিশ্র অনুভূতির জোয়ারে অশান্ত হয়ে আছে তার মন। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দৃশ্যগুলো। কানে এখনো বাজছে প্রতিটি বাক্য। পাষাণ লোক, হৃদয়হীন শয়তান একটা, আমাকে বোকা ভেবে মশকরা করলেন, অসভ্যতামি করলেন, আপনি অনেক খারাপ। এভাবেই মনের দ্বন্দ্বের সাথে সময় কাটে তার। ভাবনা থেকে বেরিয়ে আসে বাবার কণ্ঠে, শ্যামলী মা, নির্মল ফিরে এসেছে, ভাত বেড়ে দিবি আয়, তুইও খেয়ে নে, রাত তো অনেক হলো। শ্যামলীর টনক নড়ে এবার। সত্যি রাত অনেক হয়েছে। চোখ মুছে উঠে দাঁড়ায় সে। তারপর পা বাড়াই রসুই ঘরের দিকে। শান্তি নেই অরণ্যের মনেও। নিজের প্রিয় মানুষটাকে এত কাছ থেকে অনুভব করার পর কিভাবে শান্ত থাকা যায়? এক হাতের বাহু চোখের উপর ভাঁজ করে রেখে শটান হয়ে শুয়ে শুয়ে ভাবছে আজকের মুহূর্তগুলো। বুকের বাম পাশটা এখনো জোরে জোরে ধুকধুক করছে তার, শ্বাস প্রশ্বাস অসংলগ্ন। নিজের হাতগুলো চোখের সামনে মেলে ধরে তাকায় অরণ্য, যেখানে তার প্রিয় মানুষটার ছোঁয়ার রেশ এখনো অনুভব করতে পারছে সে। আনমনেই স্বগোক্তি করে সে, মা বলেছেন কাল তোমার বাড়িতে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। আমি মানা করতে পারিনি শ্যামাবতী। আমিও তোমাকে নিজের করে চাই যত দ্রুত সম্ভব। এই দূরত্ব আর সহ্য হচ্ছে না আমার। একবার আমার হও শুধু। তোমার অভিমান ভাঙানোর সব দায়িত্ব আমার। আমার ভালোবাসা দিয়ে মন জয় করে নেব তোমার। মনে মনে নিজের ভবিষ্যতের স্বপ্ন বুনতে বুনতে উদ্ভ্রান্তের নেই হেসে ফেলে অরণ্য। শান্তি নেই পুরনো জমিদার বাড়ির বাসিন্দাদের মাঝেও। এত রাতেও অশান্ত পরিবেশ সেখানে। জমির তালুকদার ভাতের পাতে বড় মাছের টুকরো না দেখেই প্লেট সহ ছুঁড়ে মারে ঘরের একদিকে। গর্জে উঠে জিজ্ঞেস করে তার গিন্নি রমিলাকে, এসব কি চুনোপুটি রেঁধেছ? এসব খাবো এখন আমি? আর আমার আফিমের ব্যবস্থা হয়নি কেন এখনো? খাবার ঘরে সবার মুখ মুহূর্তেই থমথমে হয়ে যায়। রমিলা বানু ভাতের হাঁড়ি মাটিতে রেখে মুখ ঝামটা দিয়ে জবাব দেন, আপনি ভুইলা যেতেছেন কেন কর্তা? এটি আমাগো পুরনো জমিদার বাড়ি, আর আপনিও পুরন জমিদার, নামের জমিদার, বংশ আমরা অহন। আপনার কইলজার টুকরা পোলার পাঠানো মাছ বাবদদের খয়রাতে বাইচা আছি আমরা। ওই খয়রাতে এই চুনোপুটি আসে। বড় মাছ প্রত্যেক দিন কই পাইবেন? আর আফিমের নেশা জমিদারি ব্যাপার হন, এডিরে ভুইলা যান। আপনার ছেলে এত আহ্লাদের খরচ পাঠায় না আপনার লাগি, আর কথায় কথায় এমন ভাত ছুঁড়ে ফেলতে যায় না। কোনোদিন আপনার পোলা খয়রাত পাঠানো বন্ধ করিলে এইটুকুনো নসিব হইব না কপালে। যত সব। রামিলা, লজ্জায় অপমানে রক্তিম বর্ণ ধারণ করে জমির তালুকদারের মুখশ্রী। তার আরেক গিন্নি জমিলা পিড়িতে পেতে বসতে বসতে মুখ বেঁকিয়ে বলে ওঠেন, আপার উপর চিল্লাই লাভ আসেনি কর্তা। আপা তো ঠিকই কইছে। আপনি সারা জীবন আমাকে পোলাদের থেকে ওই কাইল্লা ডাইনির পোলারে উপরে রাখছেন। অহন দেখেন বুইরা বয়সে কেমন হাল করছে আপনার বংশের। নতুন বাড়ির দাসীরাও আমাকে থেকে ভালো অবস্থায় আছে অহন। রোকন খেতে খেতে ফোড়ন কাটে। ঠিকই বলেছ মা, ওই বাড়ির দাসীরাও এর চেয়ে ভালো খাবার খায়। বাবা যদি আগে বুঝতো কে ভালো কে খারাপ, আমাদের দাসীদের চেয়েও খারাপ দিন আসতো না। রোকনের সাথে সুর মেলায় তার সৎ ভাই রূপক। ঠিক বলেছ ভাই, আজকের কথাই ধরো, গ্রামে এত বড় আয়োজন হয়েছে, অন্তত সৌজন্যতার খাতিরে হলেও বাবাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করা উচিত ছিল। জমিদার বংশের মুরব্বী তিনি, অথচ দেখো কি হলো,
শুনলাম সে তার ডাইনি মাকে মধ্যমণি হিসেবে নিয়ে গিয়েছে এক গ্রাম মানুষের সামনে। বাবাকে মা আমাদের একবার যেতে পর্যন্ত বলেনি। এখন তো আশেপাশের গ্রামের মানুষ পর্যন্ত কাল থেকে আমাদের অবস্থা নিয়ে মুখরোচক গল্প সাজিয়ে মুখ টিপে হাসবে। আমাদের স্থান এখন অন্দরমহলের মহিলা মানুষ থেকেও নিচে। আরেক ভাই রুবেল বলে ওঠে, ডাইনির ছেলে তো ডাইনির পক্ষেই থাকবে, একেবারে ডাইনির ছেলের মতোই কাজ করেছে। আমি তো অনেক আগে থেকেই জানতাম এমন দিন আসবে আমাদের, কিন্তু তবুও বাবার চোখে আমাদের চেয়েও ওই ডাইনির ছেলে বেশি গুণগুণ ছিল। এবার বোঝো কত গুণ তার। নিজের পরিবারকে ঘরছাড়া করেছে। আমাদের না হয় সে আপন হিসেবে কখনো গণ্য করেনি কখনো, কিন্তু বাবা তো ওকে সব সময় মাথায় করে রেখেছিল। বাবাকেও ছাড় দেয়নি সেই নিমকহারাম। তাই বাবার অবস্থা দেখলে নিজেদের জন্য একটু কম খারাপ লাগে। জমির তালুকদার সশব্দে হাতের কাছের পিতলের গ্লাস ছুঁড়ে ফেলে ছেলের দিকে। এবার চুপ হয়ে যায় সকলে। হ্যাঁ বলো বলো। চুপ হলে কেন তোমরা মা ছেলেরা? সবাই মিলে আমাকে আমার ভুলগুলো এভাবেই মনে করিয়ে দাও, কিন্তু এসব বলে আমার উপর মনের ঝাল মিটালে লাভের লাভ কিছুই হবে না। জোরে জোরে শ্বাস টানে জমির তালুকদার। দাঁতে দাঁত পিষে আবার বলে ওঠে, আমি যেমন উপরে তুলতে জানি, তেমনি নিচে ছুঁড়ে ফেলতেও জানি। পাখা গজিয়েছে খুব নেমুখারামের। নজর রাখো ওর প্রতিটা গতিবিধির উপর। সুযোগ পেলে আমিও বুঝিয়ে দেব যে চুলদাড়িতে এমনি এমনি পাক ধরেনি আমার। এমন শাস্তি দিব তাকে যেন আজন্ম মনে থাকে। পরিমল মাস্টারকে থাকার জন্য বাসস্থান স্বরূপ 2 রুমের টিনের ঘর বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে এক ঘরে তার বাবা আর ভাই থাকে, আরেকটা ঘরে সে। শ্যামলীর মা তাকে জন্ম দেওয়ার সময় মারা যান। ঘরের একমাত্র মেয়ে হিসেবে ঘরের কাজকর্ম সব তাকেই সামলাতে হয়। ভোরবেলা উঠেই বাবার পাঠশালা যাওয়ার আগে তার জন্য জলখাবার তৈরি করা, খুপড়ি থেকে হাঁস মুরগিগুলোকে উন্মুক্ত করে সেগুলোকে খেতে দেওয়া, তারপর পুকুর পাড় থেকে কাপড় কেচে আনা, পাতিল মেজে আনা, সারাদিনের পানি মজুত করে রাখা ইত্যাদি সব সে বাবা যাওয়ার আগেই সেরে ফেলে। কারণ বাবার পর ভাইও হাটে চলে যায় আর সে একা হয়ে পড়ে। তখন সে বাড়ির বাইরে বেরোয় না। রসুই ঘরটা মূল বাড়ির সাথে লাগানো বিধায় তাকে আর রান্নার জন্য বেরোতে হয় না। দুপুরে বাবা ফিরে আসলে তখন সে বাবাকে খাইয়ে গোসল করতে যায় পুকুর পাড়ে। বাড়ির অনেকটা কাছেই পুকুর পাড় হওয়ায় বেশ সুবিধা হয়েছে তার। আজও তেমনি বাবার খাওয়া শেষ হওয়ার পর সে গোসল করতে গিয়েছিল। গ্রীষ্মের গরমে এই ভর দুপুরের রোদ মাথায় কেউ বের হয় না। সবাই ভাত ঘুম নিতে ব্যস্ত থাকে। শ্যামলীর এই সময়টা যথার্থ মনে হয় আপন মনে পুকুরের ঠান্ডা পানিতে সাঁতার কাটার জন্য। চুলের বিনুনি খুলে বেশ কয়েকটা ডুব দিয়ে মাথায় গামছা পেঁচিয়ে শুকনো শাড়িটা ভেজা কাপড়ের উপরে উঠিয়ে জড়িয়ে উঠে আসে সে। মিনিট 15 সময় লেগেছিল হয়তো তার। বাড়ির কাছে আসতেই সামনের ঘর থেকে কথাবার্তার আওয়াজ শোনা গেল। বাড়িতে অতিথি এসেছে নাকি? আসতেই পারে। মাস্টার হিসেবে বেশ সম্মান তার বাবার। এই দুদিনের গ্রামের অনেকেই এসে আলাপ করে গিয়েছে। এসব ভেবে শ্যামলী আর সামনের ঘরে গেল না। রসোই ঘরের দরজা দিয়ে নিজের ঘরে এসে চটপট ভেজা কাপড় পাল্টাতে লাগলো। তার ঘর থেকে পাশের ঘরের কথাবার্তা স্পষ্ট শোনা যাচ্ছে। শ্যামলী শাড়ি পরতে পরতে বোঝার চেষ্টা করলো কী নিয়ে কথা হচ্ছে। বাবার সহাস্য কণ্ঠস্বর ভেসে আসে তার কানে, আপা, আপনার ছেলে কিন্তু তখন আমাকে অনেক জ্বালিয়েছে। তারপর এক মহিলা কণ্ঠের আওয়াজ, আমাকেও কি কম জ্বালিয়েছে বলুন ভাই? আপনি তো জানেনই কত অবাধ্য ছিল ও। কিছু করতে ইচ্ছে হলে করেই ছাড়বে। তাকে শত চেষ্টা করেও থামাতে পারে না কেউ। কম বকিনি আমি ওকে। আপনাকে বলেও কয়বার শাসন করিয়েছি, কোনো লাভ হয়নি। তারপর ভেসে এলো এক পুরুষ কণ্ঠ, যা তার কাছে অতি পরিচিত ঠেকল যেন। আহ মা, আবার এসব কথা আসছে কেন? আবার তার বাবার কণ্ঠ ভেসে আসে, কেন আসবে না এসব কথা? আমি তো এসব বেশ রসিয়ে রসিয়ে আলাপ করি। তোমার মতো একখানা পাজি ছেলেকে পড়িয়েছি। লেখাপড়ায় তুখুর মেধাবী, কিন্তু দুষ্টুমিতেও জুড়ি ছিল না তোমার। তোমাকে জীবনে একবার পেটানোর খুব ইচ্ছে ছিল মনে। একদিন একটা জুতো ধরে হাতে মাত্র একটা বাড়ি দিয়েছিলাম।
তারপর আমার দিকে এইভাবে তাকিয়েছিলে যেন আমাকে পারলে সেখানেই না পুঁতে ফেলো। তারপর ভেসে আসে হাসাহাসির শব্দ। বাবার কোনো পুরনো ছাত্র এসেছে। যেটুকু বুঝল সে এই পর্যন্ত শুনে। শ্যামলী শাড়ি পাল্টে ভেজা কাপড় বালতিতে রেখে চুল ছেড়েছে মাত্র, তখনই বাবার হাঁক পড়ে পাশের ঘর থেকে, শ্যামলী মা, এসেছিস? বাড়িতে দুজন অতিথি এসেছে, এখানে এসে পানি দিয়ে যা, তারপর চা মিষ্টির ব্যবস্থা কর তাদের জন্য। আসছি বাবা। শ্যামলী কোনো মতে মাথায় ঘোমটা টেনে রসোই ঘরে গিয়ে 2 গ্লাস পানি নিয়ে এগিয়ে গেল পাশের ঘরের চৌকির কাছে। দৃষ্টি নিচু করে অতিথিদের একজনের দিকে পানির গ্লাস এগিয়ে দিতেই একটি পুরুষালী হাত তা গ্রহণ করে বলল, ধন্যবাদ। চৌকিতে মুখ তুলে তাকায় শ্যামলী সেই পরিচিত কণ্ঠের অধিকারীর দিকে। একটা নীল রঙের পাঞ্জাবি পরে আছেন তিনি। গ্লাসের পানিতে তার গোলাপি ঠোঁট দিয়ে চুমুক দিতে দিতে মায়াবী চোখের দৃষ্টিতে সোজা তাকিয়ে আছেন তিনি তার দিকে, অরণ্য তালুকদার। আর সেই দুষ্টু চাহনির দিকে তাকাতেই এক এক করে কাল রাতের স্মৃতির দৃশ্যপটগুলো ভেসে উঠতে থাকে তার চোখের সামনে। সাথে সাথে শুরু হয় বুকে সেই অসহ্য ধুকধুকানিটা। হাত পা অসাড় হতে শুরু করে তার। বেসামাল অবস্থায় তার হাতে ধরে রাখা অন্য গ্লাসটা পড়ে যেতে নিলে খপ করে তার ছোট হাতটা তার বড় হাত দিয়ে ধরে ফেলেন অরণ্য। তারপর ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেশ ধরে ছোট্ট করে বললেন, সামনে নাও, পড়ে যাবে। শ্যামলী একটা ঘোরের মধ্যে চলে যায় যেন। ঘোর কাটে যখন অরণ্য হুট করে তার হাতটা ছেড়ে দিয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে আবার গ্লাসের পানিতে চুমুক দিতে থাকে, যেন এতক্ষণ কিছুই হয়নি এখানে। ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেল যে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল সে। তারপর বাবার কণ্ঠ কানে আসতে নিজেকে সামলে দাঁড়িয়ে পড়েছে। পাশের মহিলাটি পানির গ্লাস বাড়িয়ে দিতে দিতে শুনতে পাই, শ্যামলী মা, এটাই হচ্ছে আমার ছাত্র অরণ্য, যার কথা আগে বলেছি তোকে। আর উনি হচ্ছেন তার মা, আমার বোনের মতো তিনি। একসময় প্রয়োজনে অনেক সাহায্য করেছেন আমাকে। আজ অনেক বছর পর দেখা হয়েছে। যা, ওদের জন্য চা মিষ্টির ব্যবস্থা কর জলদি। শ্যামলী বাবার কথা শুনে চারুলতার পা ছুঁতে নিলে তিনি তার হাত টেনে পাশে বসিয়ে দিয়ে বলে ওঠেন, মাস্টার সাহেব, চা মিষ্টি পরে হবে, আগে আপনার মেয়েকে তো দেখি দু চোখ ভরে। কাল রাতে যাত্রাপালায় দেখা হয়েছিল, ভেবেছিলাম যাত্রাপালা শেষে আলাপ করব, কিন্তু সে নাকি তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিল, তাই আর আলাপ হয়ে ওঠেনি। একটাই মেয়ে আপনার? জি আপা, মেয়ে এই একটাই। শ্যামলী চুপচাপ মাথা নিচু করে থাকে। চারুলতা শ্যামার থুতনিতে হাত বুলিয়ে বলেন, ভারী মিষ্টি মেয়ে আপনার। তা বিয়ে শাদী নিয়ে ভেবেছেন? পরিমল মাস্টার দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা না ভেবে কেমনে থাকি আপা, যুবতী মেয়ের বাবা আমি। কয়েক বছর ধরে বিয়ের সম্বন্ধ খোঁজার চেষ্টা করছি, আর স্বাভাবিকভাবে অনেক টাকা পৌঁছায় ছেলেপক্ষ, সাথে অনেক জিনিসপত্র আর সোনার গয়না গড়িয়ে দিতে হবে। আমার সামর্থ্য না থাকলেও একটা মাত্র মেয়ে আমার, ধার দেনা করে হলেও ওকে ওর সংসার বুঝিয়ে দিতে চাই আমি। কিন্তু মেয়ে আমার এই জিনিসটা একদম মানতে নারাজ যে আমি ধার দেনা করে তার বিয়ের পণ জোগাড় করব। গোঁ ধরেছে পণ দিয়ে বিয়ে করতে হলে করবে না। শত বুঝিয়েও রাজি করাতে পারেনি মেয়েকে। বুঝলেনি তো, মামরা একমাত্র মেয়ে আমার। ছোট থেকে মায়ের কমতি অনুভব না হওয়ার জন্য অনেক আদরে বড় করেছি আমি ওকে। সাধ্যমতো লেখাপড়ার ইচ্ছাটাও পূরণ করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে। কখনো একটা জোরে ধমক পর্যন্ত দিইনি। ওর জীবনে জোর খাটানোর অভ্যাসটা আমার নেই বললেই চলে, তাই অগত্যা নতি স্বীকার করতে হলো মেয়ের জেদের কাছে। কিন্তু ওর বিয়ে নিয়ে আমিও অনেক দুশ্চিন্তায় আছি। ওর সমবয়সী মেয়ে সবগুলোর বিয়ে হয়ে গিয়েছে, ওরটা নিয়ে তাই আমি আরও বেশি চিন্তিত। গ্রামের মানুষদের তো চেনেন, যুবতী মেয়ের বিয়ে না হলে হাজার রকম কানাঘষা শুরু হয়। আমি কতদিন ওকে মানুষের তিক্ত কথা থেকে বাঁচাতে পারবো? তাই একটা সুপাত্র খোঁজার চেষ্টা করেছি যে মেয়ের মন মতো হবে, পেলেই তার হাতে তুলে দেব। অরণ্য মনে মনে বেশ খুশি হলো। অনেক ভালো করেছো শ্যামাবতী, ভাগ্যিস অন্য কারো বউরূপে দেখা দাওনি। খুব জোর বাঁচা বেঁচে গেছি। এটা রীতিমতো দুঃস্বপ্ন আমার জন্য। চারুলতা এবার ইতস্ততভাবে বলা শুরু করলো সেই কথাটা
যেটা সে এতক্ষণ তুলতে সংকোচবোধ করছিল। আসলে ভাই, আমি আজকে এখানে একটা গুরুত্বপূর্ণ আর্জি নিয়ে এসেছি। আগেভাগেই বলে রাখছি, কিছু মনে করবেন না আমার কথায়। আমরা আমাদের কথা বলেই চলে যাব। আপনারা পরে বিষয়টা ভেবে যেই উত্তর দিবেন সেটাই আমরা মেনে নেব। শ্যামলী চোখের কোণা দিয়ে পরখ করে চারুলতাকে। পরিমল মাস্টারও তার চেয়ারে শটান হয়ে বসে শান্ত কণ্ঠে বলেন, নির্দ্বিধায় বলতে পারেন আপা, আপনার কথায় আমি কিছু মনে করব না। আমি জানি আপনি গুরুত্বপূর্ণ কিছু না হলে এভাবে বলতেন না কখনো। চারুলতা স্বস্তি পায় খানিকটা। আসলে ব্যাপারটা এতটা জটিলও নয়। আপনার মেয়েকে কালকে দেখেই আমার ভালো লেগে গিয়েছিল। আমি এখানে আমার ছেলের জন্য আপনার মেয়েকে চাইতে এসেছি। আমাদের কোনো দাবি নেই, শুধু আপনার মেয়েটা দিলেই হবে। চারুলতার কথাটা শেষ হওয়ার পরেই যেন পিনপতন নীরবতা নেমে আসে ঘর জুড়ে। শ্যামলী মাথা তুলে বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে চারুলতার পানে। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে যায় সে। পরিমল মাস্টারের অভিব্যক্তিও গম্ভীর রূপ ধারণ করেছে এই মুহূর্তে। কথাটা তাকেও কম অবাক করেনি। অরণ্যের মতো সুদর্শন এবং সক্ষম পুরুষ অনায়াসে বেশ ভালো ঘরের মেয়ে বিয়ে করতে পারে, সেখানে সে তার মেয়েকে চাইবে কেন? সেই অবাকতার রেশ ধরেই জিজ্ঞেস করেন তিনি, এই ব্যাপারে অরণ্য মত দিয়েছে? চারুলতা সহাস্য প্রত্যুত্তর করে, ওর মত না থাকলে ওকে এভাবে নিজের সাথে বিয়ের প্রস্তাব দেওয়ার সাধ্য আমার আছে নাকি? আমাদের দুজনেরই বেশ পছন্দ আপনার মেয়ে। শ্যামলী এবার আতঙ্কিত দৃষ্টিতে অরণ্যের দিকে ফিরে তাকায়। সে ভেবেছিল লোকটা তার সাথে মজা করার জন্য ওসব বলেছিল কাল রাতে। তাহলে এসবের মানে কি? উনি সত্যি বিয়ে করতে চান তাকে? যাই হোক, তার দ্বারা এই বিয়ে করা অসম্ভব। অরণ্য একবারও তাকালো না শ্যামলীর সরাসরি দৃষ্টির দিকে। সে এক মনে এখনো পানির গ্লাসে চুমুক দিয়ে দিয়ে একটু একটু করে পানি খাচ্ছে। ভাবখানা এমন যেন পানি নয়, রাজা বাদশাদের আমলের সুরা পান করছেন। আর এখানে যেসব কথা হচ্ছে সেগুলোর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। বেশ রাগ হলো শ্যামলীর লোকটার এমন শান্ত অভিব্যক্তি দেখে। আবার তার বাবার কণ্ঠ ভেসে আসে তার কানে, তবুও আমি একবার তোমার মুখ থেকে মতামত জানতে চাই অরণ্য। তোমার মতামত কি আমার মেয়েকে বিয়ে করার ব্যাপারে? অরণ্য জবাব দেওয়ার জন্য মুখ খোলার আগেই শ্যামলী দাঁড়িয়ে পড়ে। মাথার ঘোমটা খসে পড়ে তার লম্বা চুলগুলো দৃশ্যমান হয়। শ্যামলী দাঁড়িয়ে কাট কাট গলায় জবাব দেয়, ওনার মতামত যাই হোক বাবা, আমার মতামতটা শুনে রাখো। আমি মরে যাব, তবু ওনাকে বিয়ে করব না। বলেই এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ছুটে বাড়ির বাইরে বেরিয়ে যায় সে। চারুলতা এবং পরিমল মাস্টার দুজনেই অবাক হয়ে যায় ঘটনার আকস্মিকতায়। অবাক হয় না শুধু অরণ্য। সে তার হাতের গ্লাসটা একপাশে সরিয়ে রেখে উঠে দাঁড়িয়ে বলে, আপনারা নিজেদের মাঝে কথা বলুন, ওর সাথে আমি কথা বলে আসছি। বলে সেও বেরিয়ে পড়ে শ্যামলীর পিছু পিছু। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য অনেক দিন পর আবারও এই চ্যানেলে গল্প দেওয়া শুরু করেছি। আজকের গল্পের নাম শ্যামারণ্য। শ্যামারণ্য সিজন 1-এর পর এবার সিজন 2। আশা করছি গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইটি ছিল এই গল্পের প্রথম অংশ। আপনারা যদি পড়তে চান তবেই এই গল্প নিয়ে আগাবো। সো কমেন্টে জানাবেন আপনাদের কাছে গল্পটি কেমন লাগছে আর পরের অংশ পড়তে চান কিনা। যদি পড়তে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।